নীলিমা, নীলি আগের মতোই। বর্ণ এবার পড়ল ফ্যাসাদে। লজ্জায় যদি কথাই ভুলে যায়, এই মেয়ে তাহলে ভবিষ্যতে কি তাকে বোবা বউ নিয়ে সংসার করতে হবে? না, এটা কখনো সম্ভব না। এর থেকে তো পুরনো সেই পাবনার পাগলি বাহিনী ঠিক ছিল। আরে নীলি, এখনই এত লজ্জা পেলে হবে? কিছু লজ্জা তো বাঁচিয়ে রাখ, নালে বিয়ের শুরুতেই আবার কোমর বেঁধে ঝগড়া করবে আমার সাথে। বর্ণর হেয়ালিপানা কথা শুনে নীলির লজ্জা উবে গেল। ভ্রুকুচকে তাকালো বর্ণর দিকে। বর্ণ বুঝে গেল তার টোটটা কাজে দিয়েছে, তাই ঘুমন্ত নীলিকে জাগাতে আবার বলল, তুমি এমন করে লাল টুকটুকে হচ্ছ যেন সত্যি তোমার সাথে প্রেম আলাপ করতে এসেছে। এরপর ডান হাতের তর্জনীর আঙুল নীলিমার মাথায় ঠেকিয়ে বলল, পাবনার পাগলি, মাথা থেকে এসব উল্টো পাল্টা ভাবনা ছেড়ে ফেলো। নীলিকে রাগানোর জন্য এই খোঁচা মারা কথাই যথেষ্ট ছিল। তড়িৎ গতিতে সোজা হয়ে দাঁড়িয়ে গমগমে কণ্ঠে বলল, সাধুপুরুষ আমার এত রাতে প্রেম আলাপ না, মাটি কোপাতে এসেছে কোরের বাড়ির ছাদে। আর আমি কি আপনাকে বলেছি এখানে আসতে? এসেছেন কেন? নিজে যেতে এসে আমার ঘরে থেকে বের হয়ে আবার আমাকেই কথা শোনাচ্ছেন। বাহ, এই তো আমার বাঘিনীর মুখে বুলি ফুটেছে। কি টেনশনেই না ছিলাম, ভেবেছিলাম শেষ পর্যন্ত বোবা মেয়েকে না বউ করতে হয়। নীলি এবার আরও তেতে উঠল। বর্ণকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, উগান্ডার ফ্যাক্টরি নামটা সার্থক। আপনি আসলেই উগান্ডার বাসিন্দা। শোন সামনে থেকে, আমি আর এক মুহূর্ত থাকবো না। বলেই পা বাড়ায় আর অমনি হ্যাচকা টান দিয়ে বর্ণ। নীলি এসে থাকে বর্ণর বক্ষে। পিছন থেকে শক্ত হাতে জড়িয়ে ধরল বর্ণ। থরথর করে কেঁপে উঠল নীলি। অজানা অনুভূতি মেয়েটার সর্বকায়া নাড়িয়ে দিল। আবার ভর করল একরাশ লজ্জা। বর্ণও কম না। নীলিকে আরও জ্বালাতন করতে তার কাঁধে চিবুক রেখে ফিসফিসিয়ে বলল, নীলিমা, তুমি কি জানো কতটা চালাও আমায়? আমার দগ্ধ হৃদয় তোমার অপেক্ষায়, তুমি আমার হৃদয়ের রানী। তোমাকে ছাড়া আমার আর চলছে না। এই 14 দিনের যেন এক যুগের ন্যায় সময় নিচ্ছে। নরম ওষ্ঠধর নীলির কান ছুঁয়ে আরও লো ভয়েসে বলল, ভালোবাসি নীলিমা, ভালোবাসি আমার পাবনার পাগলিকে। মাদকদ্রব্য মতো নেশালো কণ্ঠস্বরে উচ্চারিত সকল শব্দ নীলির কর্ণকুহরে পৌঁছাতেই হার্টবিট দ্রুত বেড়ে গেল। লজ্জা, আনন্দ, জড়তা সব মিলিয়ে মেয়েটা জড় পদার্থের মতো পড়ে রইল বর্ণর বাহু ডোরে। না, কিছু বলল না। পেছন ফিরে বর্ণকে দেখল, শুধু অনুভব করলো এই মুহূর্ত তার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত। এদিকে অহনীপ ভরকে গেল। কথার উৎস খুঁজতেই দেখতে পেল অর্থি চোখ মুখ কুচকে তাকিয়ে আছে ওর দিকে। অবাক জড়িত কণ্ঠে সে বলল, তুমি ঘুমাওনি? ঘুমালে কথা বলতে পারতাম। যাহ বাবা, এ মেয়ে তো এখন তেরা কথা বলছে। অহনীপ আমতা আমতা করে বলল, হ্যাঁ তাই তো, ঘুমালে কথা কিভাবে বলতে। আচ্ছা চলো এখন ঘুমাবে। অর্থি চুপ রইল। দেখে অহনীপ তাড়াতাড়ি ওর থেকে রুমে এনে বেডে শুয়ে দরজা লক করে দোনমনো করে বলল, ইয়ে মানে বউ তোমাকে রিনা খানের? কথা শেষ হবার আগেই অর্থি চোখ গরম করে তাকাতেই অহনীপ কথা ঘুরিয়ে বলল, না মানে হঠাৎ আমার রাগের কারণ কি বউ? মানে বললে শুধরে নিতাম আর কি। তাহলে তোমাকে আর কষ্ট করে 14 দিন বাপের বাড়ি থাকতে হবে না। না মানে আমি বুঝতে পেরেছি আমি কিছু একটা করেছি, তাই দেখেই তুমি রেগে আছো। তৎক্ষণাৎ ওর থেকে উঠে নিজের দিকে তেড়ে আসতে দেখে দুপা পিছিয়ে গেল অহনীপ। আর অর্থি সে তেজি হয়ে বলল, মহাপুরুষ জ্ঞানী পুরুষ সারাদিন পর এখন যে বুঝতে পেরেছে তার জন্যই বউ রেগে আছে। এতটা জেনেছেন যে সব কথাতেই মানে মানে করছেন। হয়েছে, এতেই ধন্য আমি। আর জানতে হবে না আপনাকে। আর আমি যাচ্ছি যাচ্ছি কাল বাপের বাড়ি, সাথে দাদুমণিকেও নিব। হ্যাঁ নিবই দাদুমণিকে। আর শুনেন, বাপের বাড়ি থাকতে আমার কষ্ট হবে না, বরং ভালোই হবে। অহনীপ আজ নতুন ওর থেকে দেখছে। গোল গোল চোখে রেগে বোম হওয়া বউয়ের মুখখানা দেখল। ক্রমেই বুকটা তার ঠান্ডা হয়ে এলো। কি তেজি রূপ তার বউয়ের। এই রূপেও অহনীপ নীরবে ঘায়েল হলো। আর সব বউয়ের মতো বরের সাথে ঝগড়া করেছে তার বউ।
এতদিনে মনে হলো সে সত্যি সংসার করছে, একটা ধানি লঙ্কা বউ আছে। বউয়ের রাগে রক্তিম মুখমণ্ডল দেখে অহনিবের ইচ্ছে হলো টপাটপ কয়েকটা চুমু খেতে, কিন্তু চুমু খাওয়ার সময় নয় এটা। বউ তার ভীষণ রেগে, এখানে রোমান্স করতে গেলে না জানি কি করে বসে। তার থেকে বউকে নিয়ে আগে শান্তির ঘুম দেখ, সকালে উঠে না হয় চিরুনি তল্লাশি করে বউয়ের রাগের কারণ বের করবে, তারপর মন খুলে রোমান্স করবে ভেবেই অর্থির কাছে দাঁড়িয়ে হাত দিয়ে অর্থির মাথায় পাখার মতো বাতাস করতে করতে বলল, কুল বউ কুল। কোথায় যাবে, কতদিন থাকবে তা কাল দেখা যাবে। চলো এখন ঘুমাই। হ্যাঁ আমার লক্ষ্মী বউ, শোনো বউ, চলো না শোনা, চলো। অহনীপ বিরস মুখে বসে আছে, চিন্তায় তার মাথা ফেটে যাবার উপক্রম। একটা মাত্র বউ রাগ করেছে, অথচ সে রাগের কারণ খুঁজে পাচ্ছে না। আগে তো ঠিক এই মেয়ের মুখ দেখে অহনীপ বুঝে ফেলতো ওর ঠিক কী ভাবছে, অথচ কাল সারাদিন সহ আজ সারাদিন সে বউয়ের রাগের কারণ খুঁজে পেল না। সকাল 10টা বাজতে না বাজতেই বউ ব্যাগপত্র গুছিয়ে বাপের বাড়ি রওনা দিয়েছে, সাথে গিয়েছে নিশি। রেহানা খানকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তার মাজায় ব্যথা, তাই আর জোর করেনি সে। এখন বিকাল টাইম, অর্থি যাওয়ার পর শখানেক কল দিয়েছে অর্থি, রিসিভ করেনি। তাই নীলিকে ফোন দিয়ে শুনেছে বউ তার বাড়ি পৌঁছে ঘুম দিয়েছে। এতেই একটু শান্ত হয়েছে অহনীবের মন। এরই মাঝে গতকালের স্মৃতিচারণ করতে করতেই হঠাৎ সকালে অর্থির করা আবদারের কথা মাথায় এলো। সে বলেছিল রেহানা খান কান্না করছিল শিলা বেগমের জন্য। অহনীপ দ্রুত পা চালিয়ে রেহানা খানের রুমে গেল, গিয়ে দেখে চমকি রেহানা খানকে নাস্তা দিয়েছে, আর সেটা রেহানা খান ছোট মুখ করে খাচ্ছে, চোখে মুখে বিরহর ছাপ দৃশ্যমান। চমকি অহনীপকে দেখে কিছু লাগবে কিনা জেনে চলে গেল। অহনীপ গিয়ে বসলো রেহানা খানের পাশে। হ্যাঁ না, তুমি অসুস্থ? রেহানা খান একটু করে খাবার মুখে নিয়ে বলল, না। দৃষ্টি তার খাবারের দিকেই। আদরের নাতি এসে পাশে বসেছে, অথচ তিনি চোখ তুলে তাকিয়ে দেখলেন না। অহনীবের চতুর মস্তিষ্ক যেন এবার খুলল। নিশ্চিত গতকালের জন্যই অর্থি রেগে, কাজের চাপে কিছুদিন বউ ছাড়া কারো সাথেই তেমন কথা বলে উঠতে পারেনি সে, তাই প্রিয় হেনার দিকেও নজর যায়নি। মানুষটা কেমন নেতিয়ে আছে, বুঝাই যাচ্ছে মেয়ের শোকে সে কাহিল, কিন্তু মেয়ের কর্মকাণ্ডের জন্য মুখ ফুটে বলতেও পারেনি তাকে এবারে আনার কথা। এক মেয়ের জন্য তো আর ছেলে আর নাতিদের সংসারে অশান্তি করতে পারে না। অহনীপ সবটা বুঝতে পারছে, তবুও শিওর হবার জন্য জিজ্ঞেস করলো, মেয়ের জন্য মন কাঁদছে? বয়স্ক মানুষটা নাতির আদরও কণ্ঠ শুনে ঝরঝর করে কেঁদে দিলেন। বয়স হলে মানুষ যেন ছোট বাচ্চার ন্যায় হয়ে যায়। অহনীপ রেহানা খানের ডান হাত টেনে হাতের উল্টো পিঠে চুমু দিয়ে বলল, আর কাঁদতে হবে না, ফোন করে তোমার মেয়েকে চলে আসতে বলো। আর হ্যাঁ, বলে নেবে আগের মতো কোনো ভুল যেন না করে, এটা তার লাস্ট সুযোগ। রেহানা খান কান্নামাখা কণ্ঠে বললেন, তুই না কইলে আসবে না। অহনীপ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি আমার বউটাকেও হাত করেছ? তার আপনার মতো এখানে আসার পারমিশন দিয়ে না দেখে সে রাগ করে বাপের বাড়ি পারে জমালো, আর তুমি ইমোশনাল ব্ল্যাকমেল করে ফোন করে ইনভাইট করতে বলছো। রেহানা খান এবার দাঁত বের করে হেসে দিলেন। অর্থাৎ অহনীপ একদম ঠিক বলেছে। রেহানা খানের সঙ্গে মিলেই দুই বোন যুক্তি করেছে। রায়ান রাগে গাল ফুলিয়ে বসে আছে সোফায়। নিশিতাকে পাত্তা না দিয়ে বোনের সাথে চলে গেছে। অর্থে যে ভিন্ন কারণে গিয়েছে সেটা নিশি আর রেহানা খান ছাড়া কেউ জানেন না। বাকি সবাই ভেবেছে রীতা খানের আদেশ অনুসারে তারা বোনের বিয়ে অ্যাটেন্ড করতে গিয়েছে, কিন্তু বউ বিনা ছেলেরা যে এতিমের ভং ধরবে তাকে জানতো। এসব ভেবেই বাড়ির সবাই মিটিমিটি হাসছে দুই ছেলের অবস্থা দেখে। বর্ণ সিফাত কিছুক্ষণ রায়ানকে খুঁচিয়েছে, কিন্তু অহনীপকে খোঁচানোর সাহস হয়নি। অহনীপ এবার নিজেকে গালাগালি করতে করতে নিজের রুমে ফিরে তৈরি হয়ে নিল। সামান্য একটা বিষয় বুঝতে অহনীপের এত সময় লাগলো। নিজেই নিজের প্রতি বিরক্ত, কিন্তু তবুও বউ ছাড়া তার চলবে না। অহনীপকে অসময়ে রেডি হয়ে নিচে নামতে দেখে রীতা খান শুধালেন,
কোথাও যাচ্ছিস বাবাই? অহনি পা চালাতে চালাতে বলল। ফিরতে রাত হবে, তুমি শুয়ে পড়ো। আচ্ছা, কিন্তু কই যাচ্ছিস? বউ আনতে। অহনিবের সহজ স্বীকারোক্তি, কিন্তু ড্রয়িং রুমে উপস্থিত সবাই ভরকে গেলেন। বউ গিয়েছে 12 ঘন্টাও হয়নি, আর এই ছেলে বউ আনতে যাচ্ছে। সবার ভরকানোর মধ্যে রায়ান বলে উঠল। এবার ভাই, অহনি আমিও যাব। পা থামিয়ে ছোট ছোট করে তাকালো, আর অমনি ঘর কাঁপিয়ে হেসে উঠল সকলে। রায়ান লজ্জা পেল তাতে, কিন্তু অহনিবের এতে কোনো হেলদোল হলো না, উল্টো বিরক্ত হলো সবার হাসিতে। রাত 8টায় বাড়ির দুই জামাইকে একসাথে দেখে শ্বশুরবাড়ির সবাই অবাক। বলা নাই কওয়া নাই, হঠাৎ জামাই হাজির। তবে খুশি হয়েছে বেশ। আহসান বাড়িতে আদিলও ছিল, অনিমাকে নিয়েও আজই এসেছে। নীলি আরেশা বেজায় খুশি, বোনেরা মিলে এক বাড়িতে বউ হয়ে যাচ্ছে ভেবে। বিয়ের কদিন অনেক মজা করবে, আর কি কি করবে তারই প্ল্যান করছিল। কিন্তু এই খুশিতে বাগড়া দিল অহদীপ আর রায়ান। তারা এসেই জানিয়ে দিয়েছে বউ নিতে এসেছে। এটা শুনে নিশির মাথায় ধপ করে আগুন জ্বলে উঠেছে। শুধু তাই না, এক দফা ঝগড়াও করে ফেলেছে। অতি কিছু বলেনি, সে চুপ আছে, কারণ সে জানে তার কাজ হয়ে গেছে। তাই শুধু শুধু ঝামেলা করে লাভ নেই। তাছাড়া সেও চায় না বর ছাড়া থাকতে। অহনীপ সবার সাথে টুকটাক কথা বলে ওর থেকে নিয়ে রাত 11টায় রওনা দিয়েছে। কিন্তু বেচারা রায়ান বউয়ের সাথে থেকে গেছে, তারা আগামীকাল যাবে। এত রাতে কেউ অ্যালাউ করেনি নিশিকে নিয়ে বের হতে। অহনীপকেও থাকতে বলেছিল, কিন্তু তার সকালে ইম্পর্টেন্ট মিটিং আছে বলে থাকতে পারল না। দিনের শুরু, বাড়ি জোরে হইচই করে বেরিয়েছে সবাই। মূলত কাজের হইচই, বাড়ি ভর্তি মেহমান যে যার কাজে ছুটেছে। বাড়ির বাহিরে প্যান্ডেল সাজানো হয়েছে। অবশেষে সেই দিনটা এসেছে, শত প্রতীক্ষার অবসান ঘটিয়ে। সেই প্রশ্নের দিন আজ। বর্ণনীলী সিফাত আরিশার বিয়ে আজ। গতকালই ওদের ধুমধাম করে গায়ে হলুদ হয়েছে। ছেলের বাড়ি থেকে সারা, সিজিয়া, সাদিয়া, সিজিয়ার ভাই সাকিব আর বড়দের মধ্যে জহিরুল ইসলাম, সিজিয়ারদের বাবা এসেছিলেন। নিশি অসুস্থ থাকায় অর্থীরা কেউ আসেনি। এতে নীলি আরিশা রেগে বোম হয়ে আছে। তবে আর্থিক কথা দিয়েছে বিয়ের দিন অর্থাৎ আজ দুপুরের আগে চলে আসবে, আর কনে পক্ষ হয়ে গেট ধরবে। এবার সিজিয়ারা সপরিবারে এসেছে। ভবঘরে ভাই সাকিবও এসেছে, ভাইদের বিয়ের কাজে লেগেছে। শিলা বেগম আসামাত্র চুপচাপ আছে। তার এবং সিজিয়াদের মধ্যে আগের মতো উগ্র কোনো লক্ষণ দেখা যায়নি। ঠিক 12টায় অর্থী নিশি এসে নামলো আহসান বাড়িতে। নীলি আরিশা রেগেছিল, তাই দু বোনের রাগ ভাঙতে অর্থী নিশির বেশ বেগ পেতে হয়েছে। বরপক্ষ আসবে 3টার পর, তাই রাগারাগের পর্ব শেষে জোহরের নামাজের পর 5 বোন চলল বিউটি পার্লারে দু বোনকে বউ সাজাতে। বর এসেছে, বর এসেছে প্রতিধ্বনি দেওয়ালে দেওয়ালে বাড়ি খেতে নীলি আরিশা সোজা হয়ে বসল। একজনের লজ্জায় ভয়ে বুক টিপ টিপ করলেও আরেকজন চমৎকার হেসে উকি মারতে জানালার পাশে গেল। উদ্দেশ্য সিরিয়াস ত্রাস নামক হবুবরকে দেখা। অর্থী, নিশি, অনিমাসহ রুমে উপস্থিত সকলে আরিশার কাণ্ড দেখে হাসতে লাগলো। তারা 5 বোন আজ খুব সুন্দর করে সেজেছে। 2 বোন বউ সেজেছে লেহেঙ্গা পরে, আর 3 বোন পরেছে শাড়ি। তবে তাদের সাজ হালকা, খুব জাঁকজমকপূর্ণ না। এবার গেট ধরতে হবে ভেবেই অর্থী, নিশি আর অনিমাকে টেনে নিল, সাথে গেল বুলবুলি। আতিফ আহসান বুলবুলির পরিবারকেও আমন্ত্রণ করেছেন। গেটের সামনে দাঁড়াতেই দেখল 2টো বর আসছে। সবার প্রথমে হেঁটে আসছে রায়ান, তার পিছনে বর্ণ, সিফাত, আর তাদের দুপাশে অহনীপ আর রেহানা খান। রেহানা খান লাঠি ভর করে সিফাতের এক হাত আঁকড়ে আসছেন, মুখে তার মিষ্টি হাসি। হাসি দেখে অর্থীর প্রাণ জড়িয়ে গেল। গেটের সামনে এসে দাঁড়াতেই কনেপক্ষ লম্বা সালাম দিল। বরপক্ষ সালাম বিনিময় করার পর রায়ান বলল, এই তোমরা এখানে কেন? নিশি বলল, আমাদের কথা বলছো? জি হ্যাঁ,
তোমরা এখানে কেন? তোমরা না বরপক্ষ? রায়ানের কথা ধরে অনিমা বলল। একদম না দুলাভাই, আমরা কোনে পক্ষ। অনিমার কথার উত্তর আদিল দিল। ভিড় ঠেলে ব্যস্ত পায়ে এসে বলল। অনি আর নিশি ভাবি, আপনারা না বড়, তাহলে কেক ধরেছেন যে? অনিমা আদিলের কথায় রেগে গেল, দাঁত কটমট করে বলল। রায়ান ভাই বড় হয়ে গেট ম্যানেজ করতে পারলে আমরা কেন পারবো না? তুমি এত পটর পটর করছো কেন? যাও নিজের কাজে। আদিল বউয়ের ধমক খেয়ে দাঁত কেলিয়ে হেসে বলল। নিজের কাজেই তো এসেছি। তোমরা কনে পক্ষ হলে আমি বরপক্ষ। অর্থে নিশি অনিমা তেতে উঠল এবার। অর্থি বলল। আদিল ভাইয়া, এটা কিন্তু ঠিক না। রায়ান আদিলের কাজ জড়িয়ে বলল। আলবাত ঠিক। তখন আজিম আহসান, আতিফ আহসান আর অনেক এসে বড়দের ভেতরে নিয়ে গেল। মেয়ে জামাইরা যা ইচ্ছা করুক। বড়রা যেতেই অনিমা আদিলকে বলল। এই পুলিশ বিআই, টাকা ছাড়ো, নাইলে কিন্তু সারাদিন এখানেই দাঁড় করিয়ে রাখবো। আদিল ভাব নিয়ে বলল। বাচ্চাদের কথায় পুলিশ ভয় পায় না, আর তোমার সাহস তো কম না পুলিশের কাছে টাকা চাও। অনিমা রাগী চোখে তাকালো। অর্থি তখন অহনিমের দিকে তাকিয়ে বলল। মুখে কুলু পেটে দাঁড়িয়ে থাকলে চলবে না। ভাই বিয়ে করাতে চাইলে জলদি পাওনা মিটিয়ে দিন। অহনিম ভ্রু কুচকে তাকিয়ে বলল। কত চাই? অর্থি ভাবুক হয়ে বলল। রায়ান ভাইয়ের বিয়েতে 50,000 দিয়েছিলেন, সেই মতে এবার 1 লাখ দিন। অর্থির কথা শুনে আদিল রায়ানের মাথায় হাত। সিফাত বর্ণ বড় বড় চোখ করে তাকিয়ে আছে। অহনি বলল। সেবার 1 বরের জন্য 1 গেট ছিল, সব আয়োজনও 1 বরের জন্য করা হয়েছিল। তাহলে সে অনুযায়ী 2 বরের জন্য 2 গেট আর 2 রকম আয়োজন করা উচিত। অর্থি অহনিবের কথা শুনে দম মেরে রইল। কি বলবে ভেবে পরক্ষণে বলল। সেবার তো এসে গম্ভীর হয়ে আমাদের দাবি মিটিয়েছিলেন, এবার কোমর বেঁধে ঝগড়া করার ইচ্ছা জাগছে নাকি? আর ভুল তো আপনাদের। আপনারা 5 ভাই একসাথে বিয়ে না করে আগে পরে করেন কেন? হ্যাঁ, একসাথে করলে অবশ্যই এই 50,000-ই পুষে যেত। অহনিব অর্থির পা থেকে মাথা পর্যন্ত পরক করে বাঁকা হেসে বলল। সেবার তো আর জানতাম না বিয়ানের সাথে ঝগড়া করতে এত মজা। জানলে অবশ্য অত সহজে ছাড় দিতাম না। অর্থি অহনিবের তাকানো আর বাঁকা হাসিতেই থম মেরে রইল। কথার পরিপ্রেক্ষিতে আর কিছু বলার মতো খুঁজে পেল না। তখনই ভিড় থেকে সাকিব বলল। ভাবি, বোন আর একটা থাকলে আমার নামে লিখে দিন, তাহলে আপনাদের দাবি পূরণ করা হবে, তাও আবার আমি করব। অনিমা সাকিবকে দেখেনি বলে নিশিত থেকে জেনে নিল সিজিয়ার ভাই সে। পরে মুখে হাসি টেনে দুঃখীভাবে বলল। দুঃখিত দেবরজি, আপনাকে দেবার মতো আর কোনো বোন অবশিষ্ট নেই। সাকিব তখন দুঃখী ভাব করে বলল। ভবঘুরে হয়েই এত সুন্দর সুন্দর বিয়ানগুলো হাতছাড়া হলো, আহ কষ্ট রে। সাকিবের কথা শুনে সবাই হেসে দিল। অতপর কথাবার্তা বলে দাবি মিটিয়ে বর নিয়ে তাদের বরাদ্দকৃত স্থানে চলে গেল। প্যান্ডেলের পাশেই বড় এবং অনেক সুন্দর করে একটি স্টেজ সাজানো হয়েছে। সেখানেই 2 বর এবং কনের আসন করেছে। নীলি আরিশা অনিমার রুমে আছে, সেখানেই মূলত ভিড় জমেছে। গেট থেকে সোজা বোনদের কাছে এসেছিল অর্থি, তবে এখন পা চলছে স্টেজের উদ্দেশ্যে। নীলি আর আরিশার জন্য ফুলের মালা আনতে হবে, যেটা এখন বরপক্ষের কাছে। কিন্তু বেশি দূরে সে যেতে পারল না। নিজের রুম অতিক্রম করার আগেই শক্ত হাতের থাবায় টেনে নিয়ে গেল নিস্তব্ধ নীরবতায় ঘেরা রুমটায়। অর্থির সর্বঙ্গ কেঁপে উঠল পুরনো ভয়ের আশঙ্কায়। জানালার পর্দা টানানোর জন্য খুব একটা আলো নেই রুমে, এতেই যেন অর্থির দুর্বল হয়ে পড়ল। টিপ টিপ করা হৃৎপিণ্ড নিয়ে সামনে দাঁড়ানো ব্যক্তির দিকে চাইল। 1 হাত দূরে মানুষটা দাঁড়িয়ে, কিন্তু মস্তিষ্কের নিউরন যখন জানান দিল মানুষটি অর্থির প্রিয় এবং খুবই আপন, তৎক্ষণাৎ 1 সেকেন্ডের মধ্যে 1 হাত দূরত্ব ঘুচিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল তাকে। অবাক হলো অহনিব অর্থিরাহেন কাণ্ডে। পরে আরও অবাক হলো যখন বুঝল অর্থি কাঁপছে, তাও অসম্ভব রকমের। 1 হাতে অর্থিকে আগলিয়ে 1 পা এগিয়ে এসে রুমে লাইট অন করলো। তারপর
ব্যস্ত গলায় বলল, অর্ধিকা, কোনো সমস্যা? কি হয়েছে? এভাবে কাঁপছো কেন? অর্থির উত্তর না পেয়ে অহনীপ উত্তেজিত হয়ে গেল। এই বউ, তুমি কি ভয় পেয়েছ? বলো আমাকে। এই লক্ষ্মী, কথা বলো। এই পর্যায়ে অর্থি অহনীপকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। এখানেই অহনীপ তার উত্তর পেল। গোপনে হতাশার নিঃশ্বাস ত্যাগ করল সে। বুঝতেই পারেনি এই আচরণে মেয়েটা ভয় পেতে পারে। সরি জান, আমি একটু বুঝতে পারিনি তুমি ভয় পাবে। একটু থেমে আবার বলল। তুমি এখনো আগের এসব ভেবে ভয় পাও? অর্থি অহনীপের বুকের কাছটায় ডান হাতে রেখে শার্টটা মুচড়িয়ে ধরে বলল। পাই না, কিন্তু এখন হঠাৎ করেই। কিছুক্ষণ দুজনেই চুপচাপ রইল। এরপর অহনীপ বলল, আচ্ছা, ভয় তো কমেছে। এখন একটু মুখ তুলে তাকাও নাকি নাকি এভাবেই কলেজের মধ্যে ঢুকে যেতে চাও? অহনীপের চোখ মুখে দুষ্ট হাসির আভাস। অর্থি লজ্জা পেলেও পাত্তা দিল না। ভয়ের জন্য বরের বুকে আশ্রয় নিলেও এখন ইচ্ছে করছে না এই সান্নিধ্য ছাড়তে। অহনীপ এবার দু হাতে জড়িয়ে চুলের উপর ঠোঁট ছুঁয়ে বলল, মিষ্টি রঙের শাড়িতে আমার বউটাকে দারুণ মিষ্টি লাগছে। গেটে তোমায় দেখেই তো আমার চোখ ধাঁধিয়ে গিয়েছে। তাই ভাবলাম হার্ট অ্যাটাক করার আগে হার্টের চিকিৎসা নিয়ে আসে। অর্থি ঠোঁটে লাজুক হাসি ঝুলিয়ে বলল, আপনাকে অনেক সুন্দর লাগছে মিষ্টি রঙের এই শার্টটায়। লাগতেই হবে, দেখতে হবে না পছন্দটা কার। অর্থি মিষ্টি করে হাসল। বিয়ে উপলক্ষে মার্কেটে গিয়ে এই শার্ট এবং শাড়িটা অর্থি পছন্দ করে কিনেছিল। তো মিসেস অহনিফ খান, এই সাজটা কি আপনার বরের জন্য? অর্থি অহনীপের বুক থেকে মাথা তুলে অহনীপের দিকে তাকিয়ে বলল, জি, অবশ্যই। আমার এই সাজসজ্জা সম্পূর্ণটা আমার একমাত্র বরের জন্য। অহনীপ দুষ্ট হাসির রেখা ফুটিয়ে বলল, তাহলে তো সাজ নষ্ট করার সম্পূর্ণ হক আছে আপনার বরের, তাই না? অর্থি মিষ্টি হেসে বলল, অবশ্যই। অহনীপ হো হো করে হেসে উঠল। অর্থি বোকার মতো চেয়ে ভাবল কি এমন বলল সে যার জন্য অহনীপ এভাবে হাসছে। মাথায় চাপ দিতেই বড় বড় চোখ করে তাকিয়ে রইল। অহনীপের কথার মানে না বুঝে সে হ্যাঁ বলেছে। এখন উপায়? তার মানে তুমি প্রস্তুত বউ? না, একদম না। কি অসভ্য আপনি, ছাড়ুন আমাকে। অহনীপ আবার হেসে উঠল। বউটা তার কিউটের ডিব্বা। তাকে দেখলেই অহনীপের আদর আদর পায়। এই তো এখন তার বাহুডোরে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। অহনীপের ইচ্ছে করছে চুমু দিয়ে গাল দুটো লাল করে দিতে। তবে এই ইচ্ছেটা পূরণ করলো সে। কথায় আছে না, মামার থেকে কানা মামা ভালো। তাই আপাতত সে বউকে চুমু দিয়ে নিজেকে সান্ত্বনা দিল। মালা টালা হাতে সিঁড়ি ভেঙে উপরে উঠছে এক রমণী। পরনে তার সিঁদুরে লাল শাড়ি। ফর্সা গায়ে লাল শাড়িটি রক্ত জবার ন্যায় ফুটে উঠেছে। মনের আনন্দে সে ব্যস্ত পায়ে উপরে উঠছিল। কনের গলায় মালা দিয়ে নিচে নিয়ে যাবে, কারণ এবার বরকনের সামনাসামনি বসিয়ে বিয়ে পড়ানো হবে। হঠাৎ হাঁটার মাঝে শাড়ির কোনায় পা বেজে বাঁধল বিপত্তি। সেকেন্ডের মধ্যে হাতের ডালা খসে পড়ে ঝনঝন করে আওয়াজ তুলল। পাশের রেলিংয়ে সাপোর্ট হিসেবে ধরে নিজেকে পড়ার থেকে বাঁচানোর চেষ্টা করতেই পেছন থেকে বলিষ্ঠ একজোড়া হাত তাকে আঁকড়ে ধরল। নিজেকে সুরক্ষিত পেয়ে মনে মনে শুকরিয়া আদায় করতেই পেছন থেকে ভেসে এলো কোনো এক পুরুষের কণ্ঠস্বর। ঠিক আছে আপনি? পুরুষালী কণ্ঠ কানে বাজতেই তড়াক গতিতে সোজা হয়ে দাঁড়ালো সিজিয়া। পেছন ফিরে তাকাতেই গোল গোল চোখে আটকা পড়ল পিটানো শরীরের যুবককে। অনেক নিষ্পাপ, সরল, ভয়ভীতি মুখে দাঁড়িয়ে থাকা সিজিয়াকে পরখ করতে বুকের মধ্যে চিনচিনে ব্যথা অনুভব করল। মেয়েটা আগের থেকে শুকিয়ে গেছে। ফর্সা গায়ে রং কেমন হলদেটে ভাব, তবে লাল রঙের শাড়িতে দারুণ মানিয়েছে। অনেকের অপলক দৃষ্টিতে সিজিয়া অস্বস্তি বোধ করছিল, তাই হাত থেকে ফসকে পড়া ডালাটা কুড়াতে কুড়াতে বলল, হ্যাঁ ঠিক আছি, আর ধন্যবাদ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। বলে দ্রুত সিঁড়ি ভেঙে উপরে উঠে অনেক ব্যস্ত কণ্ঠে বলল, আরে আস্তে, সাবধানে যান। সিজিয়া কি শুনল না, সে পালিয়ে গেলে বোধহয় বাঁচে। অনেক শুধু চেয়ে দেখল আর ভাবল সিজিয়ার অমূল পরিবর্তন সম্পর্কে। বোরকনেকে পাশাপাশি বসানো হয়েছে,
কাজী সাহেব কাগজপত্র ঠিকঠাক করছে ওদের সামনে বসেই। বর্ণর পাশে নীলি আর সিফাতের পাশে আরিশা, দুজনেই লম্বা ঘোমটা টেনে বসে আছে। নিশির পাক্কা আদেশ, বিয়ের আগে মুখ দেখা চলবে না, বিয়ের পর আর এক দফা টাকা আদায়ের পর বউয়ের মুখ দেখতে পারবে বড়রা। বর্ণ সিফাত পাংশুটে মুখে বসে আছে। 1.5 মাসে যা কামাই করেছে তা তো ভাবি নামক শালিকাদের দিতেই শেষ হবে। নিশির পাশে অনিমা ও সাই দিয়ে বসে আছে। বিয়ে পড়ানোর ঠিক আগ মুহূর্তে স্টেজে এলো অহনীপ আর অর্থি সোজা গিয়ে দাঁড়ালো নীলির পাশে, আর অহনীপ গিয়ে বসলো বাবা ফয়সাল খানের পাশে। প্রথমে বর্ণ নীলির বিয়ে হবে, তারপর সিফাত আরিশার বিয়ে হবে। সে অনুযায়ী কাজী শুরু করলো বিয়ের মূল্যবান বাণীগুলো শোনানো শেষে কাজী যখন নীলিকে কবুল বলতে বলল, সে স্থির চুপ রইল। মেয়েদের জীবন কত অদ্ভুত, তাই না? জীবনের একটা নির্দিষ্ট সময়ের পর সে তার বাবার বাড়িতে নামমাত্র অতিথি হবে। এই যে কবুল, এই 3 অক্ষরের শব্দের এতই জোর যে মুখ দিয়ে উচ্চারণ করা মাত্রই সে হয়ে যাবে কারো বউ বা কারো বাড়ির পুত্রবধূ। নতুন সম্পর্ক তৈরি হবার সঙ্গে সঙ্গে বাবার বাড়ির গভীর সম্পর্ক, রক্তের টান আলগা হয়ে যাবে। বুকটা ভারী হয়ে এলো নীলির। চোখ দুটো নোনতা জলে টইটম্বর, যখন তখন গড়িয়ে পড়বে। কাজী সাহেব তাড়া দিলেন নীলিকে, তখন অর্থী নীলিকে সাপোর্ট দিল। কাজী সাহেব আবার কিছু বলতেই বর্ণ গম্ভীর কণ্ঠে বলল, দেখছেন না, ও নার্ভাস ফিল করছে, একটু সময় দিন। হঠাৎ করে বর্ণর গম্ভীর কণ্ঠে সবার দৃষ্টি চমকিত হলো। বর্ণ কোনো দিকে ভ্রুক্ষেপ না করে হালকা নরম কণ্ঠে নীলিকে শুধালো, নীলিমা, তোমার খারাপ লাগছে? একটু রেস্ট নিবে? নীলির ভেতরটা উথলে উঠল আবেগে। মৃদু কাঁপছে তার শরীর। ঘোমটার আড়ালে কারো চোখে না পড়লেও বর্ণ তার ঠিক লক্ষ্য করছে। নীলির কোলের ওপর রাখা হাত দুটোতে নিজের পুরুষালী ভারী হাত দুটো রাখতেই নীলি ঝরঝর করে কান্না করে দিল। নীলির কান্নার সাথে আরিশাও কান্না করে উঠল। এটা যেন হবারই ছিল। অনিমা আর নিশি এগিয়ে এলো দুজনের কাছে, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিল। তাতেও যেন কান্না থামে না কারো। তখন নীলা হাসান, রুবি আহসান আর আতিফা বেগম এলেন সেখানে। অর্থী গিয়ে তাদের জোর করে এনেছে। মা 3 জন এতক্ষণ মুখ লুকিয়ে কাঁদছিল। নীলা হাসান আর আতিফা বেগম গিয়ে মেয়েদের মাথায় হাত রাখতেই হাউমাউ করে কেঁদে উঠল তারা, বাচ্চাদের মতো। আহসান বাড়ির চঞ্চল পাখিটা আজ বউ হয়ে চলে যাবে পরের ঘরে। 4 কন্যার মাতিয়ে রাখা বাড়িটা থেকে 3 কন্যা বিদায় নেবার পর অবশেষে প্রাণ ধরে রেখেছিল নীলি। সেও তো আজ বিদায় নেবে, তাহলে এ বাড়ির কি হবে? বুকটা হাহা করে উঠল আজিম আহসান আর আতিফা হাসানের। তেমনি বুক ভেঙে কান্না এলো আতিফা বেগমের। কত সাধনার ফল এই একটা মাত্র মেয়ে, তাকে আজ বিদায় দিয়ে খালি হাতে ফিরতে পারবে তো সেই বাসভবনে? সংসারে যে মেয়ে আর স্বামী ছাড়া আর কেউ নেই। আরিশার বাবাও দূরে দাঁড়িয়ে রইল ছলছল চোখে। বিয়ে পড়ানোর আগেই স্টেজে 1 দফা কান্নাকাটি হয়ে গেল। অবশেষে সব শান্ত করে ফের কাজই শুরু করলো। এবার একটু সময় নিয়ে নীলি কবুল বলে দিল। বর্ণ নীলির পর এলো আরিশার পালা। আরিশা তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সিফাত অসহায় চোখে তাকালো আরিশার মুখপানে। কান্নার মিছিলে নিশির আদেশ ভেঙে 2 বউয়েরই ঘোমটা তুলে দেওয়া হয়েছে, যার ফলে লাল চোখ মুখ স্পষ্ট। অবশেষে নিজেকে সামলিয়ে আরিশাও কবুল বলে দিল পরপর 3 বার। সিফাত কবুল বলতেই সবাই সজোরে আলহামদুলিল্লাহ বলে উঠল। সহি সালামতে দুটো বিয়ে কমপ্লিট হলো। রাত 8টায় বরপক্ষ বউ নিয়ে রওনা দেবার আগে আজিম আহসান আর ফয়সাল খান বড় একটা সারপ্রাইজ দিল সবাইকে। গতকাল বৌভাত অনুষ্ঠান শুধু বর্ণনীলি সিফাত আরিশার হবে না, সেই সাথে অহনীব, অর্থী, আদিল, অনি, রায়ান, নিশোরও হবে। 5 ছেলে মেয়ের ধুমধাম করে রিসেপশন পার্টির আয়োজন করবে আগামীকাল। এ খবর যেন 5 কাপলের ভিতর পর্যন্ত নাড়িয়ে দিল। পরিবারের এত সাপোর্ট, এত ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে গেল সকলে।
তাদেরকে ঘিরেই যেন সবার সুখ। ফয়সাল খান আর ফরিদ খান আদিল অনিমাকে বগল দাবা করে নিয়ে সবার থেকে বিদায় নিল। মা বাবাদের সামলাতে অনিমা আর আদিল থেকে যেতে চেয়েছিল, কিন্তু ফয়সাল খান সাফ সাফ বলে দিল, আমার 5 ছেলের বউকে আজ একসাথে আমার বাড়িতে বরণ করা হবে। আমি আমার সুখে কোনো কৃপণতা করি না, তাই যেতেই হবে। শুরু থেকেই অহনেবের পরিবার আদিলকে নিজের ছেলে বলে আদর আপ্যায়ন করে আসছে। আজকে সবার সামনে এত সুন্দর আপন আবদার আর সম্মানে খুশিতে চোখ দিয়ে দুফোঁটা পানি বের হয়েই গেল। জাপটে ধরল আদিল ফয়সাল খানকে। ফয়সাল খানও মুখ প্রশস্ত করে হেসে উঠলেন। সব পিছুটান ফেলে খান ম্যানশনের গেট পেরিয়ে ঢুকলো পরপর 4টে মাইক্রো। প্রথম দুটো মাইক্রো ফুলে মোড়ানো, পরের দুটো সাধারণ। বাকি গাড়ি গেটের বাহিরে দাঁড়িয়েছে। 4 নম্বর গাড়ি থেকে হৈ হৈ করে বেরিয়ে এলো সারা আর সাদিয়া। তারপর নামলো রায়ান আর নিশি সহ সিজিয়া, রিতা খান, সায়রা খান। নিশিকে নামাতে দেখেই চোখ রাঙিয়ে বলল, বসে থাক, নামছিস কেন? না বলা অব্দি বের হবি না। অজ্ঞাত নিশি মুখ ফুলিয়ে আবার উঠে বসলো গাড়িতে। 3 নাম্বার মাইক্রোতে ছিল অহনীব, অর্থী, আদিল, অনিমা আর রেহানা খান। আর সামনের দুটোতে ছিল নতুন বর কনে আর সাকিব। একে একে পালাক্রমে সব ছেলে আর ছেলের বউকে মিষ্টিমুখ করিয়ে হাতে সেম ডিজাইনের বালা পরিয়ে দিল রিতা খান, সায়রা খান আর শিলা বেগম। তারপর মায়েদের আদেশ মতো নতুন বউকে কোলে করে সদর দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করলো ছেলেরা। 5 ছেলে আর বউয়ের পা বাড়িতে পড়তেই খুশিতে গমগম করে উঠল খান ম্যানশন। আহ, কি সুখের দিন, কি আনন্দের দিন! সবার মুখে হাসি লেগে আছে আজ। শিলা বেগমও অনুশোচনায় কাতর হয়ে গেল। এই সুন্দর মিল বন্ধন, হিংসা বিদ্বেষহীন প্রতিটা ব্যক্তি, তার পরিবার, তার আপনজন, অথচ সেই পরিবারের মেয়ে হয়ে তাদের সাথেই হিংসায় পড়ে দূরত্ব তৈরি করেছে। আজকে সবার চোখে মুখে উপচে পড়া সুখ দেখে মন উতলা হয়ে পড়ল তাদের সাথে তাল মিলিয়ে এই সুখ উপভোগ করতে। সব জড়তা, সব হিংসা বিদ্বেষ দূরে ঠেলে এগিয়ে গেল সোফায় বসে থাকা অহনীবের কাছে। গিয়ে অহনীবের পায়ের কাছে উপর হয়ে বসলেন তিনি। বাহির থেকে অর্থীকে কোলে তুলে সোফায় বসিয়ে নিজেও বসেছিল অহনীব। ড্রয়িং রুমের সোফায় আজ জোড়ায় জোড়ায় বরকনে বসা। সারা ভাই ভাবিদের আটকে দিয়েছে কি সব গেমস খেলবে বলে। বড় বড় 5টা পাত্রে আলতা রঙের পানিতে আংটি খুঁজতে হবে, সেটারই তোড়জোড় করছে সারা, সাদিয়া আর সিজিয়া। অহনীব মগ্ন ছিল ফোনে। হঠাৎ পায়ের কাছে শীতল স্পর্শে কেঁপে উঠল শক্তপোক্ত শরীরখানা। তড়াক গতিতে তাকাতে শিলা বেগমকে পায়ের কাছে দেখে অবাক হয়ে গেল অহনীব। কয়েক সেকেন্ড পড়তেই অহনীবের চোয়াল শক্ত হয়ে গেল। কড়া কণ্ঠে কিছু বলতেই থেমে গেল শিলা বেগমের ছলছল চোখ দেখে। কান্নায় মিশ্রিত কণ্ঠে শিলা বেগম বললেন, অহনীব বাবা, আমি লজ্জিত তোমার সাথে বাজে ব্যবহারের জন্য। আমি পাপী, তোমাকে নীরবে আঘাত করার জন্য। ক্ষমা চাওয়ার মুখ নেই আমার, তবুও আমি ক্ষমা চাইব, কারণ এত অনুশোচনা, অপরাধ প্রবণতা আমাকে বাঁচতে দিবে না। আমি একটু সুখ পেতে চাই, শান্তি পেতে চাই নিজের মনের কাছে। লন্ডনে গিয়ে সিজিয়া আমাকে সম্পূর্ণ উপেক্ষা করে চলে। সাদিয়া আমায় আগের মতো শ্রদ্ধা করে না। সাকিব তো আগে থেকে আমাকে মান্য করে না। নিজের ছেলে মেয়ের চোখে নিজে বিষাক্ত চেহারা দেখতে দেখতে আমি ক্লান্ত। তুমি কি পারো না আমাকে এই ক্লান্ত জীবন থেকে মুক্তি দিতে? বলে চোখের অবাধ্য বাঁধ ছেড়ে দিলেন শিলা বেগম। চোখের পানি টুপ টুপ করে গাল বেয়ে পড়তে লাগলো অহনীবের চরণে। অহনীব শুধু চেয়ে চেয়ে দেখলো শিলা বেগমের কান্না ভেজা চোখ দুটো। এই চোখ মিথ্যা বলে না, বলতে পারে না। সিজিয়া, সাদিয়া মায়ের কান্নারত গলা শুনতে পেয়ে কাজ ছেড়ে এসে ড্রয়িং রুমে দাঁড়িয়েছে। জহুরুল ইসলাম উচ্ছ্বাসিত চোখে তাকিয়ে রইলেন স্ত্রীর দিকে। অবশেষে তার স্ত্রীর মন নরম হয়েছে ভেবে নিঃশব্দে হেসে ফেললেন। ভাই ভাবি মেহমান সবাই অবাকের চূড়ান্ত পর্যায়ে, তবে ভাই ভাবিরা অবশ্য খুশি হয়েছে। রেহানা খান ও মেয়ের ছোট মুখখানা দেখে চোখের পানি ছেড়ে দিলেন, হয়তো কষ্টে বা আনন্দে। অর্থী
নিজে উঠে হাত বাড়িয়ে শিলা বেগমকে তুলে অহনিবের পাশে বসিয়ে দিল। শিলা বেগম অর্থির কাছেও ক্ষমা চাইল। অর্থি শিলা বেগমের হাত ধরে বলল, মা সন্তানদের শাসন করবে, বকবে, মারবে, এতে অপরাধ বা পাপের কিচ্ছু নেই। আপনি তো আমাদের আরেকটা মা, প্লিজ এভাবে কান্না করে আমাদের ছোট করবেন না। শিলা বেগম শব্দ করে কেঁদে ফেললেন। অর্থির হাত দুটো তুলে কপাল ঠেকিয়ে কাঁদতে কাঁদতে বললেন, আমি তোদের চিনতে ভুল করেছি রে মা। আমি তোদের সাথে অন্যায় করেছি, কষ্ট দিয়েছি। আমাকে ক্ষমা কর তোরা। আপনি কোনো কষ্ট দেননি, কিন্তু এখন এভাবে বারবার ক্ষমা চেয়ে আমাদের কষ্ট দিচ্ছেন। সহসা শিলা বেগম থামলেন। হালকা নরম কোমল গলায় বললেন, অহনিব তো এখনো রেগে আছে আমার উপর। কিছু রেগে নেই। দেখুন কেমন করে দেখছি আপনাকে। আপনার প্রতিটা শব্দ উচ্চারণ করার আগে উনি আপনার চোখ দেখেই বুঝে গেছেন, তাই তো এখন চুপ করে বসে আছেন। শিলা বেগম অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এত বুঝিস ওকে? অর্থের সহজ স্বীকারোক্তি। অহনিবের চোখের দিকে তাকিয়ে বলল, আমার অর্ধাঙ্গ সে, আমারই তো অংশ, আমি বুঝবো না? অহনিব নিষ্পলক চেয়ে দেখল অর্থিকে। মেয়েটার প্রতিটা কাজে অহনিব মুগ্ধ হয়ে বারবার তার প্রেমে পড়ে। ভাগ্য সহায় ছিল তাই হয়তো এমন বুঝদার মেয়ে তার বউ, তার অর্ধাঙ্গিনী। এত এত মানুষের মধ্যে অহনিব কাউকে পরোয়া করল না। খুব আদরে, পরম মমতায় স্ত্রীর কপালে ঠোঁট ছোঁয়ালো সে। সবাই ওহো বলে চিলিয়ে উঠল। বড়রা ছেলের কাজে লজ্জা পায়নি, বরং এমন অটুট বন্ধন দেখে মন প্রাণ ভরে দোয়া করলেন তারা। অর্থী অবশ্য লজ্জা পেয়েছে ঘর ভর্তি মানুষের সামনে ললাটে ঠোঁট ছুঁয়ে দেওয়ায়, কিন্তু অহনিব স্বাভাবিক। সে তার ব্যক্তিত্ব ধরে রেখেই হাঁটু মুড়ে বসে থাকা অর্থীকে এক হাত ধরে দাঁড় করিয়ে শিলা বেগমের উদ্দেশ্যে বলল, আজ আমার বউয়ের জন্য ক্ষমা পেয়ে গেলেন মন থেকে। শিলা বেগমের ভেতরটা খুশিতে ভরে গেল। অহনিব বউয়ের দোহাই হোক, ক্ষমা তো করেছে, তাও মন থেকে, এতে শিলা বেগমের জন্য অনেক। অহনিব অর্থির এক হাত মুঠোয় নিয়ে সারাকে বলল, তোদের গেমস কাল বা পরশু কমপ্লিট করিস। এখন সবাই ক্লান্ত, মার রাত অনেক হয়েছে, ওদের রুমে যেতে দাও। শেষ কথাটা বর্ণদের উদ্দেশ্যে রীতা খানকে বলেই অর্থিকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আপনার শরীর খারাপ করছে? ওয়াশরুম থেকে বের হওয়া মাত্রই অর্থি স্বামীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেয়। অহনিব ডিভান সোফায় শরীর হেলিয়ে বসে আছে। অর্থির প্রশ্নের প্রতি উত্তর না করে জিজ্ঞেস করল, তুমি কিছু খাবে? অর্থির ভ্রু কুঁচকে এলো। প্রশ্নের পিঠে প্রশ্ন, এটা আবার কেমন কথা? অর্থি একটু চড়া গলায় বলল, হাজব মানুষ তো আপনি। আমি কি বলেছি আর আপনি কি বলছেন? দুপুরে তেমন খাওয়া হয়নি তোমার, নিচে গিয়ে কিছু খেয়ে আসো। অর্থি গোপন নিঃশ্বাস ত্যাগ করল। মানুষটা হাজার ব্যস্ততার মাঝেও অর্থির খবর রাখে, অথচ নিজের ব্যাপারে কিছুই ভাবে না। অর্থি এগিয়ে গেল অহনিবের কাছে। কাছে গিয়ে দাঁড়ানো মাত্রই অহনিব অর্থিকে টেনে কোলে বসিয়ে নিজেও সোজা হয়ে বসল। পেছন থেকে শক্ত বাহু দুটো সাপের মতো গভীরভাবে পেঁচিয়ে ধরল অর্থিকে। অর্থির সামান্য কেঁপে উঠল সেই গভীর ছোঁয়ায়। অহনিব অর্থির ছেড়ে রাখা চুলে মুখ ডুবিয়ে চোখ বন্ধ করে রইল কিছুক্ষণ। মিনিট খানেক পর অর্থিকে ঘুরিয়ে নিজের দিকে করে আরও মিশিয়ে নিল নিজের সাথে। অর্থিও দুহাতে অহনিবের গলা জড়িয়ে ধরে অপলক দৃষ্টিতে চেয়ে দেখল তার একান্ত ব্যক্তিগত পুরুষটিকে। অহনিবকে কেন জানি অস্থির দেখাচ্ছে। রুমে এসে ফ্রেশ না হয়েই বসেছিল সে। অর্থি ফ্রেশ হবার কথা বলাতে বলেছিল পরে হবে। অর্থেও কিছু বলেনি, তবে নিজে শাড়ি ছেড়ে ফ্রেশ হয়ে নিয়েছে। কি হয়েছে আপনার? এমন দেখাচ্ছে কেন আপনাকে? অর্থিকা? অর্থির বুকে তোলপাড় শুরু হলো যেন ডাকে। বলুন। অহনিব অর্থিকে আরও কাছে টেনে নিল, যেন একদম বুকের মধ্যে পড়ে নেবে। অর্থির দৃষ্টি এখনও অহনিবের মুখে নিবদ্ধ। বেশ কিছু সময় পর অহনিব গাঢ় স্বরে বলল, রায়ান বাবা হবে আর নিশি মা। আজ তোমাদের বাড়িতে যাবার সময় রাস্তায় ট্রাফিক জ্যামে আটকে ছিলাম 10 মিনিটের মতো। তখন আমার গাড়ির পাশে একটা বাইক এসে থামে। বাইকটা একজন মেয়ে আর একজন ছেলে ছিল, আর তাদের সাথে ছিল ছোট্ট একটা রাজকন্যা।
রাজকন্যাটি খুব কান্না করছিল। মা কোনোভাবেই তাকে থামাতে পারছিল না। একটু বলে থামতেই অর্থি অধৈর্য গলায় জিজ্ঞেস করে। তারপর অহনি অর্থির উদ্গ্রীব হতে দেখা মুচকি হেসে বলল, তারপর ছেলেটি রাজকন্যাকে কোলে নিতেই ম্যাজিকের মতো তার কান্না থেমে যায়। রাজকন্যাটি তার ছোট ছোট হাতে ছেলেটির নাক মুখ ছুঁয়ে আতুরে গলায় বলল, বাব্বা। অর্থি স্থির চেয়ে আছে, অহনিপ চুপ। আবার বেশ কয়েক মিনিট অতিক্রম হতেই অহনিপ অর্থির কপালে কপাল মিলিয়ে জড়ানো কণ্ঠে বলল, অর্থিকা, আমাকে একটা রাজকন্যা এনে দিবে? অর্থের শরীরে বিদ্যুৎ খেলে গেল যেন। তীর তীর করে কেঁপে উঠল তার শরীর। অহনিবের আবেগ মেশানো এই গাঢ় কণ্ঠে উচ্চারিত শব্দগুচ্ছ অর্থের ভিতর নাড়িয়ে দিয়েছে। স্বামীর এতক্ষণের অস্থিরতা কি তাহলে এই জন্য? অর্থের চোখের কোণে জল চিকচিক করে উঠল। দু হাতে জড়িয়ে রাখা অহনিবের ঘাড়ে মুখ গুজে দিল সে। ছোট ছোট 2-3টে চুমু খেয়ে মুখ গুজে সে বলল, ইনশাল্লাহ আপনার মনের আশা আমি পূরণ করব। অহনিব অর্থিকে ঘাট থেকে উঠিয়ে মুখোমুখি করে বলল। এতে যে অনেক রিস্ক জান। অর্থির চোখে পানি নিয়েই এবার ফিক করে হেসে দিল। মুখে হাসি বজায় রেখেই বলল, অনেক রিস্ক আছে। তাহলে কি রাজকন্যা রাজপুত্র চাই না? অহনিব থমথমে মুখে বলল। না। অর্থি আরও হেসে দিল। পাগল মানুষটা, রিক্স আছে দেখেই তাহলে সে এই কথা বলতে অস্থির হয়ে গিয়েছিল। অর্থির কষ্ট হবে ভেবেই বুঝি অহনিব এতদিন খুব সাবধানতায় সব কিছু হ্যান্ডেল করেছে। আর অর্থিকে বুঝিয়েছে আগে পড়ালেখা শেষ করে তারপর বাচ্চা নেওয়ার বিষয়ে ভাবা যাবে। আসলে অর্থিকে নিয়ে অহনিব ভিতরে ভিতরে টেনশন করে সেটা বুঝতে দেয়নি। নিজের প্রতি স্বামীর এই প্রগাঢ় ভালোবাসা দেখে খুশিতেই এবার চোখ বয়ে জল গড়িয়ে পড়ল। যে জল দেখে অহনিব উদ্গ্রীব হয়ে গেল। কি হলো জান, কাঁদছো কেন? ভয় করছে তাই না? থাক, কোনো রাজকন্যা রাজপুত্র লাগবে না, আমার দুজনেই ভালো আছে। অর্থি এবার শব্দ করে কান্না করে দিল। অহনিব যেন পাগল হয়ে গেল। দু হাতে চোখের পানি মুছতে মুছতে বলল, ডোন্ট ক্রাই লক্ষ্মীটি, প্লিজ স্টপ। আমি আর কখনো এই ধরনের কথা বলবো না, প্লিজ। অর্থি আছড়ে পড়ল অহনিবের বুকে। গায়ে জড়ানো মিষ্টি রঙের শার্টটি ডান হাত মুচড়িয়ে ধরে ধরা গলায় বলল, এত ভালোবাসা, এত সুখ আমার কপালে ছিল, আমি কখনো ভাবিনি। এই পরিবার, এই ঘরে আপনি আমার জীবনের সুখ। ধন্যবাদ আপনাকে আমার জীবনে এসে আমায় এত ভালোবাসার জন্য। হাজার হাজার শুকরিয়া আল্লাহ তাআলার কাছে আমাকে আপনায় দেবার জন্য। আমি সুখী, পৃথিবীর শ্রেষ্ঠ সুখ আল্লাহ আমাকে দিয়েছে, আপনাকে দিয়েছে। ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি আপনাকে। স্ত্রীর আবেগে বার্তায় অহনিবের পাগলাটে মন যেন শান্ত হলো। মুহূর্তে সব অস্থিরতা কাটিয়ে ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে উঠল। অর্থির কানের লতিতে শব্দ করে একটা চুমু দিল সে। তারপর মাথায় হাত বুলিয়ে স্নেহমাখা কণ্ঠে বলল, তুমি তো ভালোবাসার সৃষ্টিকারী। তোমার দ্বার প্রান্তে এসে অধম ভালোবাসতে শিখেছে। আমার শরীরের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছো তুমি। তোমাকে তো ভালোবাসতেই হবে জান। তুমিহীন আমি যে অস্তিত্বহীন, তাই নিজেকে ভালো রাখার জন্য তোমাকে আমি ভালোবাসতেই হবে। অর্থি মাথা তুলে অহনিবের পানে তাকালো। অহনি ফের অর্থির চোখ মুখ সুন্দর করে মুছিয়ে দিল নিজের হাত দিয়ে। বাচ্চা হয়ে গেল নাকি যে বাচ্চাদের মতো কান্না করো? অর্থি নাক টানতে টানতে একটু ভঙ্গি করে বলল, পরে যদি বাচ্চার জন্য আর বাচ্চা হতে না পারি, তাই এক্ষুনি বাচ্চা হয়ে শখ আহ্লাদ মিটিয়ে নিচ্ছি। অহনিব হেসে ফেলল। অর্থির নাক টেনে বলল, কিউটের ডিব্বা। আপনি বালতি। অহনিব ভ্যাবাচাকা খেয়ে বলল, বালতি? অর্থের স্বর টেনে টেনে বলল, আপনি কিউটের বালতি, মানে অনেক কিউট। অহনিব এবার তুষ্ট হাসির রেখা টেনে বলল, তাহলে বালতি ভর্তি কিউট বড় থেকে কিউট কিউট আদর খেতে প্রস্তুত হও। অহনিবের কথার মানে বুঝতে পেরে অর্থি একটা ঢোক গেলে আমতামতা করে বলল, আমি অসুস্থ। কি অসুস্থ মানে কি হয়েছে? আরে এত উত্তেজিত হচ্ছেন কেন? তেমন কিছু না, ওই আর কি। অহনিব অর্থির গলায় চেপে রাখা কথা বুঝতে পারল।
পেটে আর কপালে হাত রেখে উল্টে পাল্টে চেক করে বলল, কখন অসুস্থ হয়েছে? আমাকে বলনি কেন? পেটে ব্যথা করছে না? আর শরীর তো গরমে না, ভিতরে ভিতরে জ্বর এসছে নাকি? অর্থি হতাশ চোখে তাকালো। মানুষটা মাঝে মাঝে একদম অবুঝের মতো করে। এতগুলো প্রশ্ন আমি কোনটা রেখে কোনটার জবাব দিব? অর্থিকা, সবগুলো জবাব চাই আমার। হঠাৎ অহনিবের গম্ভীর ধমকে চুপ হয়ে গেল অর্থি। 2 সেকেন্ড পর নিচু কণ্ঠে বলল, আজ সকালে ডক্টরের ট্রিটমেন্ট নেওয়াতে এবার আর জ্বর আসেনি, শুধু সকালে একটু ব্যথা করেছিল, তবে এটা স্বাভাবিক। অহনিব ভারী কণ্ঠে জিজ্ঞেস করলো, সকালে বলনি কেন আমায়? বললে কি ও বাড়ি যেতে দিতেন? অহনিব অভিমানী অর্থির দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। অর্থের দৃষ্টি অহনিবের শার্টের বোতামে, যা তার 2 আঙ্গুলের ডগায় নাচছে। আচ্ছা চলো তাহলে, এখন হালকা কিছু খেয়ে ঘুমাবে। কোল থেকে নেমে দাঁড়িয়ে গেল অর্থি। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার আনছি, একসাথে খাবো। অহনিব কিছু বলতেই অর্থি থামিয়ে নিজে বলল, ভুলেও বলবেন না আমি খাবো না। অজ্ঞাত অহনিব ওকে বলে ওয়াশরুমে পা বাড়ালো। ভাইয়া টাকা দাও, না হলে আজ রুমে যেতে পারবে না। সিঁড়ির মাথায় সারা সাদিয়াকে দেখে থেমে গেল বর্ণ, সিফাত। আরিশা নিরিকে নিশি আর অনিমার রুমে দিয়ে এসেছে 20 মিনিট হতে চলল। এই 20 মিনিট সিফাত বর্ণ ড্রয়িং রুমে বসে বাবা মায়ের বিশেষ কিছু আজ্ঞা, আদেশ আর জ্ঞান শুনছিল। সবশেষে সিঁড়ি ভেঙে উপরে আসতেই দুজনকে দেখে থেমে যায় ওরা। ছোট মানুষ এত টাকা টাকা করিস কেন তোরা? কোথাও লেখা আছে ছোট মানুষ টাকা টাকা করতে পারবে না? সিফাত অধৈর্য গলায় বলল, কত টাকা? সাদিয়া হাতের আঙুল ইশারা করে বলল, বেশি না, অনলি 30,000। তৎক্ষণাৎ বর্ণ সিফাতের চোখ কপাল ছোল। 30,000 টাকা জীবনে চোখে দেখেছিস? না দেখিনি, এখন দেখবো, টাকা দাও। সারু, সর সামনে থেকে, এখন টাকা নেই। সিফাত কথাটা বলেই সারা আর সাদিয়াকে ডেঙিয়ে যেতে সারা চেঁচিয়ে ডেকে উঠল সাকিব আর রায়ানকে। অমনি হাজির হলেন 2 বান্দা। সিফাত বর্ণকে দাঁড়িয়ে থাকতে দেখে রায়ান দাঁত কেলিয়ে হেসে উঠল। আরে বাহ, ভালো সময় ডাক দিয়েছিস তো তোরা। আমার মাথায় বেরিয়ে গিয়েছিল ওদের আটকানোর কথা। বর্ণ চোখ মুখ কুচকে বলল, রান ভাই তুমি আমাদের বড়। তো সিফাত বলল, বড় হয়ে ছোট ভাইদের বাগড়ে দিচ্ছ, লজ্জা করে না? না, একদম না। এখন ফটাফট টাকা দে তো। রায়ানের দাঁত কেলিয়ে কথা বলা দেখে সিফাত বর্ণ জ্বলে উঠল। সিফাত বলল, ভাবিকে ডাকবো? তখন সাকিব বলল, ভাই তোরা এত কিপটা কেন? তোদের জায়গায় আমি হলে জীবনেও এই ফাউল কথা বলে নিজের মূল্যবান সময় নষ্ট করতাম না। বর্ণ দাঁত কটমট করে বলল, হ্যাঁ তোর তো টাকার গাছ আছে, তাই দে কয়টা টাকা। সাকিব ভাব দেখিয়ে বলল, গাছ নাই, কিন্তু বউকে যেন ওয়েট করতে না হয় তাই আগেই প্রস্তুতি নিয়ে রাখছি। কষ্ট হচ্ছে ভাবিদের জন্য। আজ তাদের অপেক্ষায় প্রহর গুনতেই রাত পার হয়ে যাবে মনে হয়। না, এদের সাথে পারবে না বর্ণ। সিফাত তাই দাবি মেনে নিয়ে আপদ বিদায় করলো। দরজা ঠেলে রুমে প্রবেশ করলো বর্ণ। ঝকঝকে আলোতে ফুলসজ্জিত ঘরটা তার অপরিচিত হয়েও যেন অপরিচিত। রজনীগন্ধা ফুলের সুবাসে ঘর ভরপুর। বর্ণ বিছানায় তাকাতেই দেখতে পেল তার সদ্য বিবাহিত স্ত্রীকে। ফুল বিছানো খাটের মাঝখানে বসে থাকা মেয়েটা যেন আস্ত এক ফুলপুরি। বর্ণ এগিয়ে যেতেই নীলি মুখ তুলে চাইল, আবার লজ্জায় মুখটা নামিয়েও নিল। বর্ণ বিছানায় বসল। বিছানায় ফেলে রাখা নীলির হাতটা আলতো করে ধরে ডাকল, নীলিমা। নীলি কেঁপে উঠল। গলা শুকিয়ে যাচ্ছে ওর। মনে হচ্ছে একটু পানি না পেলে সে হয়তো পানির তৃষ্ণায় এবার মারা পড়বে। বর্ণর হাত থেকে নিজ হাত ছাড়ানোর চেষ্টা করলো না, ডাকে সাড়াও দিল না, শুধু কোনো রকম মিনমিনে গলায় বলল, একটু পানি দিবেন? বর্ণ ছেড়ে দিল হাত। নীলি ভয় পেল বর্ণ কি রাগ করলো। বর্ণকে দেখার জন্য মুখ উঁচিয়ে চাইতেই দেখলো বর্ণ পানির গ্লাস ধরে আছে। নীলি পানি নিয়ে চুপচাপ গলায় ঢাললো। আগে তার গলা ভেজানো জরুরি।
আস্তে খাও রে বাবা, এত তাড়াহুড়োর কিচ্ছু নেই। নীলি পানি শেষ করে গ্লাস ধরে ওভাবেই বসে রইল। বর্ণ নীলিকে আগাগোড়া পরখ করে বলল। তুমি আমাকে ভয় পাচ্ছ নাকি? নীলি আমতা আমতা করে বলল। ভয় কেন পাবো? বর্ণ টিপ্পনি মেরে বলল। কে জানি, সেকালের পাবনার পাগলিবতী মেয়ে একালের লজ্জাবতী, তারপর ভবিষ্যতে আবার কি বতী হবে তা আল্লাহই জানে। নীলির মুখ হা হয়ে গেল। বিস্ময় স্বরে বলল। পাগলিপতি? হুম। কি উদ্ভট সব নাম পান কোথা থেকে আপনি? উগান্ডা থেকে। ও, ভুলেই গেছিলাম, আপনি তো উগান্ডার বাসিন্দা। বর্ণ ফের খাটে বসতে বসতে বলল। যাক, মনে তো পড়েছে এই অনেক। কয়েক সেকেন্ড পর বর্ণ আবার বলল। নীলিমা, আজ আমরা নতুন বন্ধনে আবদ্ধ হয়েছে। বর্ণ গলাটা হঠাৎ কেমন যেন হয়ে গেল। নীলের মুখ আবার নত করে নিল, কিন্তু বর্ণর কথার পরিপ্রেক্ষিতে ছোট্ট করে বলল। নতুন জীবনের সূচনা হবে আজ রাত থেকে।